টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের বেশ কিছু সুসংবাদ আছে। কোনোভাবেই মনে করার কারণ নাই যে ইমিগ্রেশনের যে দুর্দিন চলছে, খারাপ সময় চলছে, সেটি নিয়ে আমরা কথা বলবো না। আজকে আমরা সবগুলো যে আলোচনাগুলি করব সেগুলো সুসংবাদের ভিতর দিয়ে বা সুখবরের মধ্যে দিয়ে আলোচনা করতে চাই। প্রথমে যেটা আলোচনা আমরা করব যে নাগরিকত্ব পরীক্ষা এবং অ্যাসাইলাম আবেদনের অল্প দিনের মধ্যেই শুনানির তারিখ পড়ছে। খুব যেটি চিন্তা করা যায় না, 2016 সালের পরে এতটা তাড়াতাড়ি কোনো ডেট পড়েছে, ইন্টারভিউয়ের ডেট পড়েছে, সেটা পাওয়া যায়নি। সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। হাতে সময় থাকলে অন্যান্য বিষয়গুলো আমাদের হাতে আছে, সেসব বিষয় নিয়েও কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানা প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশন স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি ইরশাদ সামি। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম রানা ভাই, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং আজকে আমি জানি আপনার কাছে ইমিগ্রেশনের আপডেট হিসেবে অনেকগুলো সুখবর আছে। এর মধ্যে নাগরিকত্ব পরীক্ষা আবেদনের খুব তাড়াতাড়ি 2-2.5 মাস 3 মাসের মধ্যে আবেদন করার পরপরই আপনার ইন্টারভিউ ডেট আসছে। বিশেষ করে অ্যাসাইলাম আবেদনেরটা, এটা তো দেখা যাচ্ছে যে মার্চ এপ্রিল মাসে যারা আবেদন করছে তাদের জুলাই মাসে ডেট পেয়ে গেছে। এর থেকে বড় সুসংবাদ একজন অ্যাসাইলের জন্য হতে পারে না, সাংঘাতিক ধরনের একটি ভালো খবর। এরপরেও আরও অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো আপনার কাছে প্রথমেই শুনতে চাই, তারপরে আমরা আলোচনা তো আরও দীর্ঘায়িত করব অন্যান্য বিষয়গুলো। যদি আমাদের দর্শকদের টেলিফোন বা তাদের জিজ্ঞাসা কম থাকে তাহলে অন্যগুলো আসবো। অ্যাটর্নি ইরশাদ সামি। হ্যাঁ রানা ভাই, আপনি ঠিকই বলেছেন, কারণ আমরা ইমিগ্রেশন নিয়ে বেশিরভাগ লোকে খুবই হতাশা, দুশ্চিন্তার মধ্যে আছি। এর মধ্যে কিছু ভালো খবর শুনলে ভালোই লাগে। তো তার মধ্যে হচ্ছে যে সিটিজেনশিপের এক্সাম গুলো খুব তাড়াতাড়ি হচ্ছে এবং ভেরি নিউ ইয়র্কের ফিল্ড অফিসকে আমি বলতে পারি যে দে আর ভেরি স্মুথলি এটা করছেন এবং গ্রান্ট করছেন। লাইক গতবার টার্মে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের যে তাদের একটা ছিল যে কিভাবে আটকে দেওয়া যায় প্রার্থীদেরকে, কিন্তু এখন সেটা আমরা দেখছি না, উইচ ইজ ভেরি গুড নিউজ। এবং সিটিজেনশিপটা আমার কাছে মনে হচ্ছে দে আর লাইক গ্রান্টিং এভরি সিঙ্গেল অফ দেম। লাইক আমার ওন এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি আর কি। তার মানে এই নয় যে আপনি যেমন তেমন ভাবে করলে, বাট প্রিপারেশন পুরো নিয়ে যদি যান এবং ভালোভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন আপনার কেস, দেন ইউর গেটিং ইট। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যা লিখবেন অনেস্টির সাথে লিখবেন এবং আপনার 485 অ্যাপ্লিকেশন যেটা আপনি করেছিলেন গ্রিন কার্ডের জন্য, সেটার সাথে যেন সামঞ্জস্য থাকে। যেমন সেখানে আপনি কিছু ডিসক্লোজ করেননি এবং এখন সেটা ডিসক্লোজ করছেন, এরকম হলে যদি অসামঞ্জস্য থাকে তখন একটু ডিফিকাল্টি হয়। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে এখন নতুন যারা অ্যাসাইলাম ক্লেম করছেন, লাইক আমরা যাদের অ্যাপ্লিকেশন করেছি মার্চে এপ্রিলে, তাদের আমরা ইন্টারভিউ ডেট পেয়ে যাচ্ছি জুলাইতে। সো অনেকগুলো ক্লায়েন্টের আমরা পেয়েছি। এটা একদিকে ভালো খবর যে আপনার কেসে যদি আপনি প্রস্তুতি থেকে থাকে তাহলে এটা হচ্ছে খুবই সুখকর। এবং আপনি যদি অফিসারকে প্রপারলি আপনার কেসটা প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনার কেসটা USCIS থেকেও আপনার অ্যাসাইলাম গ্রান্টেড হয়ে যেতে পারে।
কিন্তু আপনি যদি না করতে পারেন স্যাটিসফাইড, দেন এই কেসটা হয়তো ডেফার্ড হয়ে জাজের কাছে যাবে। বাট তারপরে আমরা দেখছি আগে আমরা অ্যাসাইলাম ক্লেম যেগুলো করেছি, অনেকেই ৩-৪ বছর, ৫ বছর, ৬-৭ বছরও আছেন অনেকে যারা ইন্টারভিউ ডেট পাননি। সো অনেকেই হতাশ হচ্ছেন। তো তাদের জন্য বলছি যে হতাশ হওয়ার কোনো কারণ নেই। দে উইল গিভ ইউ দ্য ডেট অ্যাজ সুন অ্যাজ দে গেট দ্য টাইম। আরেকটা হচ্ছে যে আমরা এই নতুন অ্যাসাইলাম কেসগুলো তারা ফাস্ট ট্র্যাকে রেখেছে, লাস্ট ইন ফার্স্ট আউট এই পলিসির আন্ডারে এটা হচ্ছে। মানে লাস্ট কাম ফার্স্ট সার্ভিস। হ্যাঁ, লাস্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, তো আমরা তো জানতাম যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, সেটা এখন উল্টোটা হয়ে গেছে। হ্যাঁ, আর যদি প্রপারলি আপনার কেস আপনার রেডি থাকে, আপনি প্রেজেন্ট করতে পারেন, তাহলে তো আপনি ইউএসসিআইএস থেকে আপনার কেসটা হয়ে যায়, অ্যাসাইলাম অফিস থেকেই হয়ে যায়, আপনাকে জাজ পর্যন্ত যেতে নাও হতে পারে। সো উইচ ইজ গুড। আর যদি আপনার প্রিপারেশন না থাকে, ইন্টারভিউ ডেট আপনি প্রথমবার চেঞ্জ করতে পারেন, কিন্তু সেকেন্ড টাইম উইদাউট গুড কজে যদি চেঞ্জ করেন, তাহলে আপনার কেস তারা অ্যাবান্ডেন্ট করে দিয়েছেন বলে তারা এটা গণনা করতে পারে এবং আপনার ক্লক স্টপ করে দিতে পারে। সো এটা ভেরি কেয়ারফুল থাকতে হবে এটার জন্য। আর আরেকটা গুড নিউজ হচ্ছে আমাদের রিসেন্টলি আমরা দেখেছি কিছু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে যে আমরা অন্য অ্যাটর্নির কিছু কেস আমাদের কাছে এসছে, যেগুলো হচ্ছে যে অ্যাটর্নি হয়তো তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সের জন্য, এবং পরে তারা সেটা ইন পার্সন অ্যাপিয়ারেন্স করেছে এবং অ্যাটর্নি সাম হাউ এটা মিস করেছেন। তো এই ক্লায়েন্টগুলো এবং ক্লায়েন্টদেরকে জাজ অ্যাবসেন্সিয়া অর্ডার দিয়ে দিয়েছেন, ডিপোর্টেশন অর্ডার যাকে বলে। তো এই ধরনের কেস যদি থাকে, আমরা এগুলো সাকসেসফুলি এই কেসগুলো মোশন টু রিওপেন করে আমরা সাকসেসফুলি অ্যাবসেন্সিয়া অর্ডারটা সেট অ্যাসাইড করিয়েছি এবং নতুন কেসের ডেট আমরা নিয়েছি। সো এরকম যদি কারো হয়ে থাকে, সো ঘাবড়াবার কোনো কারণ নাই। আপনি আইদার অ্যাপিলের মাধ্যমে অথবা মোশন টু রিওপেনের মাধ্যমে এটা আপনি রিওপেন করতে পারেন আপনার সেই ডিপোর্টেশন অর্ডারটি। সো তো এই যে মোশন টু রিওপেনের কথা বললেন, এইসব ক্ষেত্রে মানে কেসের ক্ষেত্রে বর্তমানে কিরকম ফলাফলটা আসছে? মোশন টু রিওপেন, থ্যাংক গড, স্টিল নাও আমরা ভালো রেট, গ্রান্টেড রেট পাচ্ছি। বাট মোশন টু রিওপেনে যেটা হচ্ছে যে আপনাকে দেখাতে হবে যে গ্রাউন্ড, স্ট্রং গ্রাউন্ড, যেটাতে আপনি উইন করতে পারেন। আচ্ছা, সেটা হলে এটার ফলাফল খুবই ভালো হচ্ছে, তাই তো? আর যেটা আপনি যে এখন দেখা গেল যে যেটা ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সের কথা বললেন, আমিও বসে থাকলাম, আমার অ্যাটর্নিও বসে আছেন, কিন্তু দেখা যাচ্ছে এটা ইন পার্সন হওয়ার কথা ছিল। আমি ভার্চুয়ালি মানে এর সঙ্গে বসে আছি, জজ যদি সেক্ষেত্রে আমাকে না পেয়ে কেসটা ডিসমিস করে দেয়, সেক্ষেত্রে পরবর্তীতে পদক্ষেপ নেওয়ার কি অবস্থা বা কি ব্যবস্থা আছে? এই যে ডিপোর্টেশন অর্ডার হয়ে যায়, যদি আপনি কোর্টে সময় মতো না যান, তাহলে ডিপোর্টেশন অর্ডার হয়ে যাবে। তো এই ডিপোর্টেশন অর্ডারটা আপনাকে সেট অ্যাসাইড করতে হবে। আইদার আপনি মোশন টু রিওপেন করতে পারেন জাজের কাছে, কারণ দর্শিয়ে কি কারণে কেন আপনি প্রেজেন্ট হতে পারেন নাই, এবং এটা যদি কোর্টের গাফিলতি থাকে যে নোটিশটা প্রপার সার্ভ হয়নি, অথবা অ্যাপ্লিক্যান্টকে দেওয়া হয় নাই, অথবা এটা জাস্ট অ্যাটর্নির অফিসে পাঠানো হয়েছে এবং অ্যাটর্নির অফিসের সাম কাইন্ড অফ গাফিলতি ছিল, এ ধরনের যদি হয়, দেন ইউ ক্যান গেট দ্যাট মোশন টু রিওপেন করতে পারেন এই মোশন টু রিওপেনের মাধ্যমে। এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই নাগরিকত্ব পরীক্ষা, যেটা আমরা খুবই, তো এটা আমাদের একটা কাঙ্ক্ষিত বিষয়, তো যাদের অনেক দিন দীর্ঘদিন এখানে থাকতে হয়, অনেক শর্ত আছে, 5 বছর 2.5 বছর থাকতে হয় সশরীরে, এক্ষেত্রে আবেদন করলে কতদিনের মধ্যে এখন ইন্টারভিউ হচ্ছে? আমরা 2.5 থেকে 3 মাসের মধ্যে আমরা ইন্টারভিউ ডেট পেয়ে যাচ্ছি। বিশাল ব্যাপার, এটা খুবই ভালো ব্যাপার। এবং আরেকটা জিনিস হচ্ছে নাগরিকত্ব, আমরা দেখেছি ম্যারিড স্পাউস হলে আপনি 2 বছর 9 মাসের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, আদারওয়াইজ আপনি 4 বছর 9 মাস অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু একটা শর্টকাট ওয়ে আছে, যদি কেউ আর্মিতে, ইউএস আর্মিতে অথবা নেভিতে যান, তাহলে তারা আর্মিতে অথবা নেভিতে 1 ইয়ার অথবা 12 মান্থ সার্ভ করার পরে তারা 1 বছরের মধ্যে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারে, উইচ ইজ আ ভেরি গুড নিউজ। এবং যদি আপনি, এটা হচ্ছে একটা,
আরেকটা হচ্ছে যদি আপনার কোনো সার্ভিসে আপনাকে প্রয়োজন হয় এবং আপনি তাদের সাথে মিলিটারি অথবা নেভির সাথে সেই সেই সার্ভিসে সেই এলাকায় যাচ্ছেন ইউএস এর বাইরে, যদি এরকম হয় এবং আপনাকে আপনার আর্মি এবং নেভি থেকে কোনো চিঠি দেওয়া হয়, তাহলে এটা অনেক সময় আপনি গ্রিন কার্ড পাওয়ার উইদিন 6 মান্থও তারা আপনাকে নাগরিকত্ব দিতে পারে, বাট আপনাকে ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। এক্ষেত্রে যারা অ্যাসাইলাম উইন করে, তারা উইন করার যে এখন তো উইন করার সাথে সাথে গ্রিন কার্ডের জন্য আবেদন করা যায়, এই নিয়ম হওয়ার আগে যারা অ্যাসাইলাম উইন করেছিলেন 1 বছর পরে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য এই নাগরিকত্ব পরীক্ষার N-400 আবেদনটা কত দিনের মধ্যে করতে হবে? তারা হচ্ছে 4 ইয়ার্স 9 মান্থ, কিন্তু ভাইয়া যদি এ ধরনের কেউ ইউএস আর্মিতে জয়েন করে, তাদের জন্য সেম নিয়ম আছে যে আপনি উইদিন 1 ইয়ারের মধ্যে আপনি গ্রিন কার্ড পাওয়ার উইদিন 1 ইয়ারের মধ্যে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারেন, বাট আপনার যে ক্রাইটেরিয়াগুলো তারা লে আউট করেছে সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। আচ্ছা, সরি, রাকিব হাওলাদার একটি প্রশ্ন রেখেছেন যে EB3 নন ক্যাটাগরি ভিসার নিউ আপডেট বিষয়টা একটু জানাবেন। EB3 এখন ডিপেন্ডিং অন আপনি কোন স্টেজে আছেন। EB3 ইটস রাইট নাও এক্সাক্ট ডেটটা আমার মনে আসতেছে না। I will let you know later. অনেক ধন্যবাদ রাকিব হাওলাদার। আপনি অনেকগুলো প্রশ্ন রাখায় অন্য যারা প্রশ্ন রেখেছিল সেই প্রশ্নগুলো চলে গেছে, যে কারণে তাদের প্রশ্নটার উত্তর দিতে পারছি না। সে কারণে যাদের প্রশ্নগুলো চলে গেছে তারা দয়া করে আবার একটু যদি প্রশ্ন রাখেন আমরা উত্তর দিতে পারবো। এবং আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনার প্রশ্নটি একবারই করবেন, যদি কোনো কারণে আপনারটা উত্তর না দিই পরবর্তীতে করেন, কিন্তু একসাথে পরপর অনেকগুলো করায় অন্য সবগুলো প্রশ্ন চলে গেলে এটা আর আমরা নিয়ে আসতে পারি না এই মুহূর্তে। তো সে কারণে আপনাদের কাছে অনুরোধ থাকবে এক প্রশ্ন একবারই করবেন। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, যে আর কি ইমিগ্রেশনের কোনো লেটেস্ট সুখবর আপনার কাছে আছে? আমাদের রিসেন্টলি আমরা ভাওয়া কেস, যেমন ইউএস এর ইনসাইডে যদি থাকে এবং কোনো ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডারের স্পাউসরা যদি কোনোভাবে অ্যাবিউজড হয়, তাহলে আমরা ভায়োলেন্স এগেইনস্ট দ্য ওমেন্স অ্যাক্ট বলে, বাট এটা অ্যাপ্লাই করে ওমেন্স অ্যান্ড ম্যানস বোথের জন্য। সেই অ্যাক্টের আন্ডারে আমরা এটা করতে পারি, ভাওয়া অ্যাপ্লিকেশন। তো সেটা যদি মনে করুন যে কিছু কেউ যদি আমরা মনে করলাম যে হয়তো কেউ বাংলাদেশে বিয়ে করেছে, সেটাই আচ্ছা আচ্ছা, তো আমাদের ক্লায়েন্ট, আমরা কিছু ক্লায়েন্টের জন্য এরকম অ্যাপ্লাই করেছিলাম যারা এখানে কখনো আসেন নাই, কিন্তু তারা ম্যারিড টু ইউএস সিটিজেন এবং ম্যারিড টু লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, এবং তাদের উপরে বিভিন্ন ধরনের অ্যাবিউজ হয়েছে বাংলাদেশে তাদের ফ্যামিলির দ্বারা অথবা স্পাউসের দ্বারা। তো আমরা সেই ধরনের কিছু কেসকে আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং আমরা রিসেন্টলি তাদের কেস অ্যাপ্রুভড হয়ে গেছে এবং তাদের ভিসা হয়েছে, সো উইচ ইজ ভেরি গুড নিউজ। এই কেসগুলো যদি এরকম কেউ থেকে থাকে, বাংলাদেশে হোক অন্য দেশে হোক, তাদের ইউএস সিটিজেনের সাথে বিয়ে হয়েছিল অথবা ইউএস গ্রিন কার্ড হোল্ডারের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু কোনোভাবে বিয়েটা শেষ হয়ে গেছে আইদার ডিভোর্সের মাধ্যমে অথবা এখনো সেপারেশনে আছেন, এখনো ডিভোর্স হয় নাই, এরকম যদি কেউ থেকে থাকেন, তাহলে তাদের জন্য আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি ভাওয়ার আন্ডারে, এবং তারা ভিসা নিয়ে এবং গ্রিন কার্ড নিয়ে এখানে আসতে পারেন। এটাও একটা খুব ভালো খবর, সুসংবাদ, যে এরকম আমার জানা মতে অনেকেই আছে যে এই অবস্থায় তারা মানে পড়ে আছিল, তাদের জন্য এটা সুসংবাদ। একটা প্রশ্ন নিয়ে নেই, মোহাম্মদ আজিজ, উনি বলছেন আমার 1 জুলাই মাস্টার হিয়ারিং কোর্টে, এখন কোর্টে যেতে কি কোনো ঝামেলা আছে কি, মানে তার এই ব্যাপারে আপনার কি পরামর্শ? অনেকেই ভয় পাচ্ছে। ভাইয়া, কোর্টে যেতে কোনো আমার মতে কোনো ভয় পাওয়ার কারণ নেই। আপনার যে অ্যাটর্নি আছে তার ওনাদের কাছে আপনার কেসের পুরো ডিটেলস আছে, সো ওনারা আপনাকে ভালো বলতে পারবে। কিন্তু আমার যেটা বলা, যে ইন্টারভিউ হোক আর কোর্টে যাওয়াই হোক, অনেক সময় দেখেন আমরা কোনো ধরনের ক্রিমিনাল কেসে জড়িয়ে পড়ি, সেটা যদি থাকে অথবা কোনো আগে অন্য নাম ইউজ করে কোনো ডেপুটেশন থেকে থাকে, এ ধরনের যদি কিছু হয়,
তাহলে এগুলো আপনি চেক করে তারপরে যাবেন। কিন্তু আপনার যদি ডিপোর্টেশনও না থাকে, কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডও না থাকে, তাহলে ইট শুড বি ফাইন। ইভেন যদি ক্রিমিনাল কোনো কিছুতে আপনি ছোটখাটো কোনো কিছুতে যদি ইনভলভ হয়েও যান, ওইটারও আপনার প্রপার এক্সপ্লেনেশন যদি আপনার কাছে থাকে, ইউ শুড গো টু কোর্ট। কোর্ট আপনি মিস করতে পারবেন না। কিন্তু ভার্চুয়ালি নেওয়া যায় কোর্টের কিছু অ্যাপিয়ারেন্স। সামটাইমস আমরা ভার্চুয়ালি এটা করতে পারি, কিন্তু সাম জাজেস এটা অ্যালাউ করে না। সো সেক্ষেত্রে আপনাকে কোর্টে যেতে হবে, কারণ আপনি একটা বেনিফিট চাচ্ছেন কোর্টের কাছে, এবং কোর্টে যদি আপনি না যান তাহলে আপনার এগেইনস্টে অ্যাবসেন্সিয়া অর্ডার হয়ে যাবে, এবং ওইটাও ডেপুটেশন। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। ডেপুটেশন রেখে দেওয়া যাবে না কোনোভাবেই। আপনার যদি পুরনো থেকে থাকে তাহলে আপনি ডেপুটেশনটা সেট অ্যাসাইড করার জন্য যে কোনো একটা এক্সপার্ট লয়ারের কাছে যান, যারা আপনার জন্য মোশন করে আপনার এটা সেট অ্যাসাইড করতে পারে। কিন্তু এটা নিয়ে বসে থাকা যাবে না। ডেপুটেশন ইজ ভেরি সিরিয়াস। যদি আইস আপনাকে ধরে তাহলে আপনাকে পাঠিয়ে দেবে ইমিডিয়েটলি। সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইট নাও। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। একটি প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এসেছিল কিন্তু চলে গেছে। ঠিক আপনি যে বিষয়টি নিয়ে একটু আগে আলোচনা করলেন, যে সেটি তেমন ছিল যে ভদ্রলোক আমেরিকায় বাংলাদেশে আছে, তার ওয়াইফ আমেরিকান সিটিজেন, তারপরে একটা বাচ্চাও এখানে হয়তো আছে, কিন্তু তার ওয়াইফ তার জন্য I-130 পূরণও করেছিল। ইতিমধ্যে সে হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে আবার সে এখানে একটা বিয়ে করেছে। এক্ষেত্রে আপনার কি পরামর্শ হতে পারে তার জন্যে? উনি আমরা দুইভাবে ওনাকে সাহায্য করতে পারি। একটা হচ্ছে যে ওনাকে ইউএস এমবাসি থেকে ওনার কাছে যদি প্রুফ থাকে যে এটা গুড ফেথ ম্যারেজ ছিল, ওনার চাইল্ড আছে, ওনার ওয়াইফের সাথে ওনার যে রিলেশনশিপ সেটা যদি আমরা স্টাবলিশ করতে পারি, এবং উনি অ্যাবিউজ হয়েছেন সেটাও আমাদেরকে স্টাবলিশ করতে হবে। তাহলে এটা আমরা দুইভাবে, একভাবে আমরা ইউএস এমবাসি থেকে ভিসা নিয়ে ওনাকে এখানে এসে ভাওয়া করতে পারি, অথবা আমরা ওখান থেকে ভাওয়া করে ওনাকে ভাওয়াটা অ্যাপ্রুভ হওয়ার পরে ওনার কাউন্সিলের প্রসেসিং করে ওনাকে এখানে নিয়ে আসতে পারে। কিন্তু এক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে ভদ্রমহিলা তো বিয়ে করে ফেলেছেন, এবং আমেরিকার দুঃখিত আমেরিকার আইন অনুসারে এক বউকে ডিভোর্স না দিয়ে, তার তো ডিভোর্স দেয়নি তার হাজব্যান্ডকে, আর একটা এখানে বিয়ে করছে, তো ক্রাইম, তো এটা ফেডারেল ক্রাইম হয়ে যাচ্ছে না? এক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে বিগামি, দ্যাটস ডিফারেন্ট। আমি বলছি ওনার ইমিগ্রেশন প্রসেসের আচ্ছা, যে উনি কিভাবে অ্যাবিউজ হয়েছেন। উনি যদি অ্যাবিউজ হয়ে থাকেন ইউএস সিটিজেনের দ্বারা, তাহলে আমরা ওনার জন্য ভাওয়া ফাইল করতে পারি এখানে, এবং ওনার কেস যখন অ্যাপ্রুভ হবে তখন আমরা কাউন্সিলের প্রসেসিং এ এটা মাধ্যমে ওনাকে এখানে নিয়ে আসতে পারি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনার প্রশ্নটি চলে গেছে, কিন্তু যতটুকু আমার মনে ছিল সেটুকু দিয়েই প্রশ্ন করেছে। আশা করি প্রশ্নটি আপনি বুঝতে পেরেছেন। আপনার বিষয়টি একই আছে, তো যে মোতাবেক পরামর্শ দেওয়া হলে আপনি যদি সেই মোতাবেক কাজ করেন তাহলে নিশ্চয়ই আপনার উপরে যে অবিচার হয়েছে সেটি অন্তত আপনি ফিরে পাবেন, বা ন্যায় বিচার পাবেন, বা এখানে আসতেও পারবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মাহমুদ। জি, আমার এই অ্যাটর্নি ইশরাক আপনার কাছে আমার একটা কোশ্চেন হচ্ছে, আমি 2018-এ অ্যাসাইলাম কেস উইন করি। অ্যাসাইলাম চলাকালে 2016 সালে আমি এক্সিবিটেড হ্যারাসমেন্ট এটাতে গিলটি প্লি হই, এবং এটা হচ্ছে 2016 সালে হয়। 2018 সালে আমি অ্যাসাইলাম উইন করি, এবং পরবর্তীতে 2023 সালে আমি গ্রিন কার্ড পাই। এরপরে আমি ওই অ্যাসাইলাম উইন করার পরেও অ্যাডভান্স কারণে আমি আমেরিকার বাইরে 2-3 বার গেছিলাম। এরপর গ্রিন কার্ড পাওয়ার পরে বাংলাদেশ ও আমেরিকার বাইরে আমার 2-3টা জার্নি আছে। তো আমাকে আমার ওই বদার করা হয় না কি করে। এখন এই অবস্থাতে আমার আমেরিকার বাইরে আমি কি যেতে পারি, ট্রাভেল করতে আসতে আমার কোনো সমস্যা হতে পারি? এই হচ্ছে আমার একটা প্রশ্ন। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি 2023 সালে গ্রিন কার্ড পাই, বাট আমাকে গ্রিন কার্ড লেখা আছে যে পার্মানেন্ট রেসিডেন্ট জুলাই 2022। এখন আমি কবে নাগাদ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো? 26 জুলাই 26 না, জুলাই 22-তে 2022-এ
জুলাইতে আমার গ্রিন কার্ডে লেখা আছে যে আমি পার্মানেন্ট রেসিডেন্সি জুলাই 7 মানে এই তারিখ থেকে আপনি কবে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন, এটাই হচ্ছে আপনার প্রশ্ন। ওই তারিখ ওই তারিখ থেকে আমি পার্মানেন্ট রেসিডেন্ট, আমি এছাড়া উইন করি 2018 সালে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আপনি একটু লাইনে থাকবেন যদি অ্যাটর্নির কোনো প্রশ্ন থাকে আপনার প্রতি। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনার প্রশ্নটা বুঝে থাকলে আপনি একটু দয়া করে উত্তর দিন। জি, উনি কখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে? ওনার যেদিন থেকে উনি গ্রিন কার্ড পেয়েছে সেদিন থেকে ওনার 4 বছর 9 মাস পরে উনি অ্যাপ্লাই করতে পারবে, উইচ ইজ উনি বলেছে 22 জুলাইতে পেয়েছে। তো উনি 4 বছর হচ্ছে 25 জুলাই 26 জুলাই, তো উনি 27 এপ্রিল মাসে অ্যাপ্লাই করতে পারবে। আর যে প্রথম প্রশ্নটা যেটা করেছিলেন বিভিন্ন বিষয় নিয়ে, ওনার প্রশ্নটা ক্লিয়ার না। উনি আমার মনে হচ্ছে উনি একটা সাম কাইন্ড অফ ক্রিমিনাল কেসে 2016 সালে কি একটা যেন ঘটনা ঘটেছিল গিলটি প্লি করেছেন, কিন্তু কি কারণে উনি গিলটি প্লি করেছেন সেটা আমি বুঝতে পারি নাই। উনি ক্লিয়ারলি বলেন নাই, অথবা বলা উচিত না পাবলিক ফোরামে। সো ওনাকে যেটা করতে হবে, আপাতত আমরা মনে করছি ওনার একটা সমস্যা হলেও হতে পারে এয়ারপোর্টে তারা যখন দেখবে ওনার এটা একটা ক্রিমিনাল প্রবলেম আছে, তারা ওনাকে সমস্যা দিতে পারে, কারণ এটা বর্ডার পেট্রোলের এখতিয়ারে আছে এবং ওনারা এটা তাদের সিস্টেমে দেখবেন এবং সমস্যা হওয়ার একটা চান্স আছে। আপাতত একটু বাইরে না গেলে, কিন্তু এর মধ্যে তো উনি গ্রিন কার্ড পাওয়ার পরে বেশ কয়েকবার বাইরে টাইরে গেছে, যেটা বললেন। আগে ওনাকে বদার করে না, এটার মানে এই নয় যে এখন বদার করবে না। আগে কখনো সিটিজেন এবং যেহেতু 2016 সালে তার একটা যেটাই হোক একটা কিছু হয়েছিল, যদিও সেটা অ্যাসাইলামে উইন করার ক্ষেত্রে হয়তো কোনো বাধা হয়নি। ভাই হয়তো এটা বড় কিছু না, হয়তো জাজ ইগনোর করেছেন, আই ডোন্ট নো, বাট এখন ওনাকে একটু কশন নেওয়া উচিত। আমার না যাওয়াটাই উত্তম, বেটার, কারণ ইউএসএ তে 50 স্টেটস আছে, এখানে ঘুরেই তো শেষ করতে পারবেন না। at least next 2 years আমরা মনে করছি একটু প্রিকশন নেওয়া বেটার। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে? দর্শকদের উদ্দেশ্যে একটা বলতে চাচ্ছি যে ভাইয়া একটু আগে বললেন উনি অ্যাসাইলামের মাধ্যমে উনি গ্রিন কার্ড পেয়েছেন এবং উনি দেশেও গিয়েছেন গ্রিন কার্ড নিয়ে। আমার যেটা সাজেশন যে আপনি গ্রিন কার্ডটা পেয়েছেন বেসিস যে আপনি দেশে যেতে পারবেন না, আপনার জীবন নাশের হুমকি আছে, so for whatever etc, কিন্তু এখন আপনি গ্রিন কার্ড পাওয়ার পরেই দেশে গিয়ে ঘুরে আসছেন, তো এটা আপনাকে একটা প্রশ্নের সম্মুখীন হতে পারেন আপনি যখন আপনি N400 এর জন্য অ্যাপ্লাই করবেন ইউএস সিটিজেনশিপের জন্য, অথবা আপনি যদি নেক্সট টাইম ট্রাভেল করেন তখনও এটার একটা প্রশ্নের সম্মুখীন আপনি হতে পারেন। এবং আমরা প্রিভিয়াসলি এরকম কেস করেছি যে যারা গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথে ওনারা গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশে বেড়াতে গেছেন এবং আসার সময় ওনাকে স্টপ করেছেন এয়ারপোর্টে এবং বলেছেন যে ওনার জাজের কাছে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে ওনার কেসটা। সো দিস ইজ এটা অপ্রীতিকর ঘটনা এবং আমরা কেউ এটা প্রত্যাশা করি না। সো উই হ্যাভ টু বি রিয়েলি কেয়ারফুল। অনেক ধন্যবাদ মাহমুদ আপনার প্রশ্নের জন্য। শাহিন চৌধুরী, আপনার প্রশ্নটির ইতিমধ্যে আমরা জবাব দিয়েছি। আপনি পুরো প্রোগ্রাম অনুষ্ঠানটা যদি আবার দেখেন তাহলে আপনার এই বিষয়টি নিয়ে যা আপনি বলেছেন সে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি এবং আপনি মামলা করতে পারেন, কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, আমি আখতার খান বলছি। জি। আমার মেয়ে ইউএসএ সিটিজেন। জি। আমি বিজনেস ভিসায় এসে জি এটর্নির মাধ্যমে জি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করেছি। জি। আমার গ্রিন কার্ডের জন্য ইন্টারভিউ ডেট দিয়েছে। জি। আমি কি আমার অ্যাটর্নিকে সাথে নিয়ে যেতে হবে? আচ্ছা, এবং আমাকে কি কি ডকুমেন্ট নিয়ে সাথে যেতে হবে এবং আমাকে কি কি প্রশ্ন করতে পারে? অনেক ধন্যবাদ জনাব আফসার খান আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি।
আপনাকে আপনার ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে যেটাতে আপনার আর আপনার মেয়ের রিলেশনশিপটা স্টাবলিশ করে, এবং আপনাকে যারা স্পন্সর দিয়েছে তাদের, যেমন আপনার মেয়ে আপনাকে যদি স্পন্সর দিয়ে থাকে পুরোটা, তাহলে ওনার অরিজিনাল ডকুমেন্ট ইনফরমেশনগুলো যেমন সিটিজেনশিপ সার্টিফিকেট, ওনার আইডি, আপনার পাসপোর্ট, আপনার আইডি, আপনার মেয়ের অরিজিনাল বার্থ সার্টিফিকেট, আপনার ওয়াইফের ম্যারেজ সার্টিফিকেট, এই জিনিসগুলো যেটাতে প্রমাণিত হয় যে এটা আপনার মেয়ে, আপনার মেয়ের রিলেশনশিপ, এবং আপনি ছবির অ্যালবাম থাকলে সেটাও আপনি সাথে নিতে পারেন। এবং যারা আপনাকে যদি আপনার মেয়ের কোনো জয়েন্ট স্পন্সর নিয়ে থাকে, তাহলে জয়েন্ট স্পন্সরের ইনফরমেশনগুলো আপনার জানতে হবে। জয়েন্ট স্পন্সরের সাথে আপনার সম্পর্ক, জয়েন্ট স্পন্সরের ফ্যামিলি, ওরা জিজ্ঞেস করতে পারে আপনার কি সম্পর্ক এবং উনি কি কাজ করেন, ওনার কয়টা বাচ্চা আছে, ওনার সম্বন্ধেও আপনাকে জিজ্ঞেস করতে পারে। নট নেসেসারিলি যে সবাইকে সব প্রশ্নই করে, কিন্তু কোনো সময় কোনো অফিসার এগুলো জিজ্ঞেস করে থাকেন। তো এগুলো আপনাকে জেনে যেতে হবে। এবং আপনার আরেকটা প্রশ্ন, শেষের প্রশ্নটা আমার খেয়াল নাই। শেষে প্রশ্ন করেছিলেন যে যেহেতু উনি ভিজিট ভিসা নিয়ে আসছিলেন এবং উনি স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের মাধ্যমে তার ইন্টারভিউ ডেট পড়েছে, অ্যাটর্নির সাথে নিয়ে যাবে কিনা? জি, অবশ্যই আপনি অ্যাটর্নি, এই মুহূর্তে আপনারা যে কোনো বেনিফিটের জন্য যান, ইউএসসিআইএস এর কাছে যান, কোর্টে যান, প্লিজ অ্যাটর্নিকে সাথে নিয়ে যান, যে যিনি এই ধরনের কাজ করেন। টেক ইট। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আফসার খান, আপনার দুটো প্রশ্ন ছিল, অ্যাটর্নির সাথে নিয়ে যাওয়া এবং কি কি ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন, কি প্রশ্ন করতে পারে, সবগুলোর উত্তর দিয়েছে। আশা করি সেভাবে প্রস্তুতি নিয়ে যাবেন, ইনশাল্লাহ কামিয়াব হবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় ভিজিট ভিসার ক্ষেত্রে আমরা এক ধরনের ইনফরমেশন দিই, আবার এখানে এসে যেন ইনফরমেশন গুলো ওখানে DS 160 তে যা দিয়েছেন এখানেও ইনফরমেশন গুলো যেন কোইনসাইড করে, যেমন মানে অসামঞ্জস্য হয় এরকম কোনো ইনফরমেশন যেন না যায়, কারণ ওরা DS 160টা কপি তারা নিয়ে আসতে পারে এবং নিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রে। অনেক ধন্যবাদ আফসার খান আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খায়রুল আলম, আমি ক্যানাডা থেকে বলছি। আমার অ্যাটর্নি সাহেবের কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমি আমার ফ্যামিলি এবং বাচ্চার জন্য 2021 মার্চে অ্যাপ্লাই করি অ্যাপ্লিকেশনটা, ডিকিউটা 2023 ডিসেম্বরে হয়। তো আমি অনেকদিন ওয়েট করছি, ওদের কোনো ইন্টারভিউ পাইনি, এক্সপেডিট করছি, তাও হয়নি। আপনার স্ট্যাটাস কি? আপনার স্ট্যাটাস কি? সিটিজেন, আমি রিসেন্টলি সিটিজেন হয়েছে। আর এখন আমি আমার বেবির জন্য আবার I-30টা অ্যাপ্লাই করছি। তো যেহেতু আমি লং টাইম ওয়েট করতেছি ওদের ইন্টারভিউর জন্য, আমার ওয়াইফ কি কতদিন নাগাদ ডাকতে পারে এবং আমার বেবির অ্যাপ্লিকেশনটা তাহলে কি হবে, আমাকে একটু কাইন্ডলি যদি অনেক আপনি একটু লাইনে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে। অনেক ধন্যবাদ খায়রুল আলম। অ্যাটর্নি ইরশাদ সামি। ভাইয়া, উনি গ্রিন কার্ড ছিলেন যখন অ্যাপ্লাই করেছেন, কার্ডের অ্যাপ্লিকেশন গুলো লঙ্গার টাইম নেয়। আরেকটা জিনিস হচ্ছে হয়তো ওনার ওয়াইফ এখন ওয়েট করছেন ইন্টারভিউ ডেটের জন্য। হ্যাঁ, ডিকিউ হয়েছে 2023 ডিসেম্বরে। হ্যাঁ, রিসেন্টলি উনি ওনার বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছেন। তো বাচ্চার যে অ্যাপ্লিকেশন আপনি করেছেন তাদেরকে আপনি জানিয়ে দিতে পারেন, একটা রিকোয়েস্ট করতে পারেন যে যেহেতু আপনার ওয়াইফের জন্য আপনি আগে অ্যাপ্লাই করেছেন, ডিকিউ হয়ে গেছে এবং ওয়েট করছে ইন্টারভিউর জন্য, ওরা যেন আপনার বাচ্চার অ্যাপ্লিকেশনটা এক্সপারডাইট করে দেয়। এবং অনেক ক্ষেত্রে আমরা যখন করি এটা তারা এক্সপারডাইট করে দেয় যাতে বাচ্চা আর মা একসাথে আসতে পারে। They will do it. Just request it. অনেক ধন্যবাদ খায়রুল আলম, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। হামসাফর মোলাক্কাত তিনি একটি প্রশ্ন করেছেন অ্যাসাইলামে, আমার অ্যাসাইলাম কেসের 3 বছর পরে ফাইনাল হিয়ারিং, আমি কি সময় আগানোর জন্য কিছু করতে পারবো? যদি আপনার কেস আপনি মনে করেন যে আপনি কমপ্লিটলি রেডি আপনার কেস নিয়ে এবং আপনার কোনো মেডিকেল কন্ডিশন থাকে, তাহলে কেসটা এক্সপারডাইট করা সম্ভব অ্যাসাইলামের ক্ষেত্রে। তো এটা শারীরিক অসুস্থতা থাকতে পারে অথবা মানসিক অসুস্থতা থাকতে পারে, যে কোনো একটা কারণ দেখালে এবং ডাক্তারের রিপোর্ট যদি সাথে দেওয়া হয় সাপোর্টিং এভিডেন্স হিসাবে, তাহলে এক্সপারডাইটেড রিকোয়েস্টগুলো তারা অ্যাকসেপ্ট করে।
অনেক ধন্যবাদ হামসফর, আপনার নিশ্চয়ই প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হানিফ বলতেছি কুইন্স থেকে। জি আমার একটা প্রশ্ন ছিল, আমি 2022-এ অ্যাসাইলাম কেস উইন করি। জি তো 2023-এর জানুয়ারিতে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করি। জি লাস্ট ইয়ার আগস্টে আমার ইন্টারভিউ ছিল। তো আমি ফেডারেল প্লাজায় গিয়েছিলাম, কিন্তু ওরা বলছে আমার ফাইল আসে নাই, বলছে রিস্কেজুয়াল করবে। তারপরে 6 মাস চলে যায়, কিন্তু কোনো খবর আসে নাই। পরে আমি ইউএসসিএস কল দিছিলাম মার্চের 3 তারিখে। জি তো তারা আবার আমাকে ইন্টারভিউ ডেট দিয়েছিল লাস্ট মান্থের 25 তারিখে। জি কিন্তু লাস্ট মান্থের 9 তারিখে আবার ক্যান্সেল করে দিয়েছে ইন্টারভিউটা। তো এখন আমি কি করতে পারি? আবার কি ইউএসসিএস এ যোগাযোগ করতে পারি? অনেক ধন্যবাদ হালিম। জি জি, আর কিছু বলবেন? আপনি ইউএসসিএস এ যোগাযোগ করতে পারেন, লেটার লিখতে পারেন। আপনার যেটা হয়েছে এরকম আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, ফাইল ইউএসসিএস হারিয়ে ফেলে। তো আপনার যদি অ্যাটর্নি থাকে, তখন আমরা যেটা করি যে আমরা পুরো ফাইলের একটা কপি নিয়ে আমরা ওই অফিসারকে নিয়ে যাই এবং দিয়ে দিই যে এই ফাইলের এটা আমাদের কাছে কপি আছে, ইউ ক্যান কিপ ইট। তো তারপরে আমরা ইউজুয়ালি পেয়ে যাই এর ডেটটা। সো আপনার হয়তো ফাইল তারা হারিয়েছে এবং হয়তো খুঁজে পাচ্ছে না কোনোভাবে। সো দ্যাট ইজ কুড বি ওয়ান অফ দ্য রিজন আপনাকে ক্যান্সেল করানো, যে এখনো হয়তো ফাইলটা খুঁজে পাওয়া যায় নাই। অ্যান্ড ইট হ্যাপেন্ড, আমাদেরও ক্ষেত্রেও যেটা হয়নি এটা তাই না, এটা হয়েছে। এখন ইদানিংকালে এটা বেশি দেখা যাচ্ছে যে ফাইল হারিয়ে ফেলতেছে। অনেক ধন্যবাদ হালিম আপনার প্রশ্নের জন্যে। যেহেতু আপনার ফাইলটি আপনি যেহেতু অ্যাসাইলাম উইন করেছেন, তার মানে আপনার একজন অ্যাটর্নি আছে। আমার মনে হয় যেটা বললেন সেটার নিয়ে যদি আপনার মানে ডুপ্লিকেট নিয়ে আপনারা যান, তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওই অফিসারকে দিতে চান যে এই যে ফাইল, এটা ফাইলের নাম্বার, এটা আমাদের একটা সেট আমাদের কাছে আছে, আমরা একটা কার্টিসি। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ মহিউদ্দিন বলছিলাম। জি, আমি ভাই একজন সিটিজেন। তো আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছি 2011 সালের নভেম্বরে। জি, কিন্তু এখনো আমি কোনো অ্যাপ্রুভাল পাই নাই। এখন কি করতে পারি? আমি এর জন্য চিন্তায় আছি। অ্যাপ্রুভালটা পাই একটু আর কি। 2011 সালে আবেদন করেছেন? জি জি, অ্যাটর্নি সাথে উনি প্রশ্নটা আমি যদি ভালোভাবে বুঝে থাকুন, মানে 2011 সালে ওনার ভাই বোনের জন্য আবেদন করেছেন, কোনো অ্যাপ্রুভ লেটার পায়নি, কি করবেন? উনি ইউএসসিএস এর সাথে যোগাযোগ করবেন অবশ্যই। আপনি ফোন করেও আপনার যে রিসিট নাম্বারটা দিয়েছিল সেই রিসিট নাম্বারটা দিয়ে ওনাদের সাথে যোগাযোগ করেন, অথবা আপনি চিঠিও লিখতে পারেন যে আপনি কোনো কিছু পান নাই এবং 2011 সালের কেস অ্যাপ্রুভাল পেয়ে যাওয়া উচিত। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। ফজলে হাসান মুনিম তিনি একটি প্রশ্ন লিখেছেন, F1 থেকে I-485 করতে চাচ্ছি। A4 ক্যাটাগরি অ্যাপ্লিকেশন করা ছিল, I-845 করতে পিটিশনারের ইউএস পাসপোর্টের সঙ্গে কি তার জন্ম নিবন্ধনও দিতে হবে, নাকি শুধু অ্যাপ্রুভড I-130 দিলেই হবে? দ্বিতীয় প্রশ্ন, যেহেতু পিটিশনার এবং তার ওয়াইফ একসঙ্গে ট্যাক্স ফাইল করেন, সেক্ষেত্রে I-864 কি পিটিশনার এবং তার ওয়াইফ দুজনেরই সিগনেচার লাগবে, নাকি শুধুমাত্র পিটিশনারের সিগনেচার দিলেই হবে? যদি ওনার সাপোর্টে I-884 এ ওয়াইফের ইনকামটা প্রয়োজন হয়, তাহলে অবশ্যই দুইজনের দুইটা লাগবে। কিন্তু যদি ওনার ইনকাম এনাফ থাকে, উনি সেলফ পিটিশনও করতে পারেন। অনেক ধন্যবাদ ফজলে হাসান মুনিম আপনার প্রশ্নের জন্য। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মাসুমা খাতুন, আমি আমার আম্মার জন্য ফোন করছিলাম। জি বলুন। আমার আম্মা সেকেন্ড টাইম বাংলাদেশে গেছেন। জি, তো প্রথমবার উনি 10 মাস থাকার পরে আসছে, কিন্তু এখন 6 মান্থ চলতেছে। তো উনি কি 6 মান্থের মধ্যে আসতে হবে, না পরে আসলেও কোনো সমস্যা হবে না? অনেক ধন্যবাদ আসমা আপনার প্রশ্নের জন্য। ইশরাত সামি। আপু, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার আম্মাকে
এখন যেটা সমস্যা হচ্ছে আর কি, ইউরোপে তারা করছেন যে 6 মান্থের বেশি হলে বেশি প্রশ্ন করছেন, এবং অনেককে যদি দেখে যে র্যাপিডেডলি এভাবে করছে, এখানে এসে অল্প দিন থাকে, আবার দেশে যে 5-6 মাস থাকে, আবার এখানে এসে অল্প দিন থাকে, এরকম যদি হয়, ওরা যদি কোনো প্যাটার্ন ফলো করতে পারে, তাহলে তারা তাদের গ্রিন কার্ডটা অনেকেই বলছেন যে ক্যান্সেল করে তাদেরকে জাজের কাছে পাঠানো হচ্ছে। সো আমার মতে যদি সম্ভব হয় আপনার মাকে উইদিন 6 মান্থসে নিয়ে আসেন, এটা দুইটা বেনিফিট, যে সমস্যা কম হবে, প্রশ্ন কম সম্মুখীন হতে হবে, এবং সেকেন্ড হচ্ছে যে আপনার সিটিজেনশিপের সময়, আপনার রেসিডেন্সি রিকোয়ারমেন্টের সময়ও এটা কাজে লাগবে। 6 মাসের কম যদি হয় আপনি এটা কাউন্ট করতে পারবেন টাইমটা, আর 6 মাসের বেশি যদি হয় তাহলে এই টাইমটা কাউন্ট করা যায় না। তার মানে যে 10 মাস থেকে আসছে সেটা অটোমেটিক্যালি আগেরগুলো সব বাদ হয়ে গেছে। হ্যাঁ, সেই 10 মাস অবশ্যই কাউন্ট করা যাবে না। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আসমা। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমার নাম আরিফুল ইসলাম। জি, আমি জামাইকা থেকে ফোন করেছি। জি, আমার দুইটা প্রশ্ন। আমি গত বছর জুলাই মাসে আমার আম্মার জন্য অ্যাপ্লাই করছি, তখন শুধু রিসিভ লেটার পাইছি, এখন পর্যন্ত অ্যাপ্রুভাল লেটার পাই নাই। জি, তো আমার এখানে কোশ্চেন হলো যে এটা কতদিন লাগতে পারে? অনেক জি, আমার ছোট একটা বোন আছে, ওর বয়স 12 বছর। জি, আমার আম্মার সাথে কি একসাথে কি আর অ্যাপ্রুভ হবে বা ভিসা হবে কি? এটা আপনি সিটিজেন তো না? জি, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি। হ্যাঁ ভাইয়া, আপনার মার কেসটা অ্যাপ্রুভ হয়ে যাওয়া উচিত। ইউজুয়ালি 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা এটা মা বাবার কেস করে ফেলি আমরা যখন অ্যাপ্লাই করি। আর আপনার বোনটা আপনার ভাই বোনের কেসের মধ্যে পড়ে যাবে, যেটা আপনি করতে পারেন। আপনার মা যখন এখানে চলে আসবেন ভিসা নিয়ে, তখন আপনার মা আপনার বোনের জন্য অ্যাপ্লাই করবেন, এবং সেটা অনেক তাড়াতাড়ি হবে যেহেতু বাচ্চাটা আন্ডার এজ। অনেক ধন্যবাদ আরফান ইসলাম আপনার প্রশ্নের জন্য। আমাদের হাতের সময় নেই, একটি প্রশ্ন নিব, কারণ প্রশ্নটি আমার কাছে মনে হচ্ছে দেওয়া উচিত। মোহাম্মদ, দুঃখিত প্রশ্নটি চলে গেছে, সুতরাং দিতে পারছি না, আমাদের হাতেও সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনি অনেক ব্যস্ত মানুষ, সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এবং খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো ভালো সুখবর দিয়েছেন, ইমিগ্রেশনের বেশ কিছু সুখবর দিয়েছেন, প্রচুর দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। অনেক ধন্যবাদ রানা ভাই। আমাদের দর্শকরা আগামী দিন পর্যন্ত আবার ভালো, আপনারা সবাই ভালো থাকবেন এবং অন্যকে ভালো থাকতে সাহায্য করবেন। আপনাকেও আবার ধন্যবাদ, এবং আপনিও ভালো থাকবেন সেই কামনা রইল। সুপ্রিয় দর্শক, আজকে আমরা সবসময় ইমিগ্রেশন নিয়ে একটু কষ্টের কথা বলি। আজকেও আমার হাতে ছিল তেমন একটি খবর, কিন্তু সেটি আর আজকে আমি বলছি না, যেহেতু আমাদের হাতে সময় নেই, এবং আজকে যেহেতু সুখবর সবগুলোই দিয়েছে, সুখবরের মধ্যে দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। আশা করি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।